ওকে, লাস্ট ক্লাসে আমরা আইডি কার্ভ নিয়ে আলোচনা করছি। আইডি কার্ভের এই অংশটা হচ্ছে স্যাচুরেশন, আর এই অংশটা হচ্ছে লিনিয়ার। সাধারণত অপারেটিং জোন হিসেবে শোনা যায় আমার কথা না? জি স্যার। তো লিনিয়ারটা এই উপরের দিকে এসে যেহেতু কার্ভ হয়ে গেছে কিছুটা, যদিও এটা লিনিয়ার সেকশনে আছে, তো আমরা অপারেটিংটা এত উপরে নেই না, ভিডিএসটা অনেক লোতে রেখে আমরা লিনিয়ারটার মধ্যে রাখি। তো ভিডিএস খুব কম হইলে তাহলে ট্রানজিস্টরটা লিনিয়ারে চলে, এই জন্য ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটি। আর ভিডিএস যখন নাকি এরকম হায়ার কন্ডিশনে চলে যায় তখন এটা থাকে স্যাচুরেশনে। আমাদের যে ট্রানজিস্টরগুলা অ্যানালগ ইউজ করা হয় বেশিরভাগই স্যাচুরেশন রিজিয়নে থাকে। তো ফলে হয় কি, কারেন্ট কনস্ট্যান্ট কারেন্ট আমাদের ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করে। ভোল্টেজ ভিডিএস যদিও চেঞ্জ করা হচ্ছে কিন্তু কারেন্ট সমানই ফ্লো করতে থাকে, আনলেস আমরা ভিজিএস গেটের ভোল্টেজটাকে চেঞ্জ না করি। গেটের ভোল্টেজটা চেঞ্জ করলে তখন এটা জাম্প দিয়ে দিয়ে কারেন্ট বাড়তে থাকে। তো এবার আমরা দেখব যে ভিজিএস এর সাথে আইডি এর রিলেশনটা। ওটা কোথায় গেল? এই যে এখানে। তো যেহেতু লিনিয়ারে ভিজিএস চেঞ্জ করলেও আইডিটা খুব একটা চেঞ্জ হয় না, এই জন্য আমরা শুধু স্যাচুরেশনের সেকশনে কনসিডার করব। এই জন্য আমাদের রিলেশনটা, আই এর রিলেশনটা ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার এটার সাথে রিলেটেড। তো এখন আমরা এখানে যদি ভিজিএস চেঞ্জ করি করেসপন্ডিং আইডি চেঞ্জ হবে। তো এখানে যেহেতু ভিজিএস মাইনাস ভিটি ইকুয়ালস টু যদি ভিডিএস হয় তখনই এটা স্যাচুরেশন চলে যাচ্ছে। আর এই ভিডিএস এর পরিমাণের চেয়ে বাড়াইলে আইডির মান চেঞ্জ হয় না। তো সেই জন্য আমরা ভিজিএস মাইনাস ভিটি ইকুয়ালস টু ভিডিএস যখন হয় ওই পর্যন্তই আমরা দেখব। তো যেহেতু এই ইকুয়েশনটা হচ্ছে কি প্যারাবোলিক ইকুয়েশন, ভিডিএস একটু বাড়াইলে আয়ের মান অনেক বেড়ে যাবে, স্কোয়ার পরিমাণ বেড়ে যাবে। অথবা ভিডিএস বাড়া মানে এটা বলতে পারি যে ভিজিএস বাড়াইলে আয়ের পরিমাণ স্কোয়ার পরিমাণ বেড়ে যাবে। তো শুরুর দিকে যখন নাকি আমরা, এই জন্য আমাদের এইখানে কার্ভটা হচ্ছে ভিজিএস ভার্সেস আইডি, ভিজিএস ভার্সেস আইডি। তো যখন আমরা কিছু ভিডিএস দেওয়া হবে, কিছু ভিডিএস এবং কিছু ভিজিএস দেওয়া পর্যন্ত যতক্ষণ থ্রেশহোল্ড না হবে, থ্রেশহোল্ড না হওয়া পর্যন্ত আইডি জিরো থাকবে। আর থ্রেশহোল্ড যখন হবে তখন থেকে আইডি ভিজিএস এর স্কোয়ার রিলেশনটা হবে, এই জন্য এটা প্যারাবোলিক রিলেশন আসছে। যে এই দিক দিয়ে যদি ভিজিএস সামান্য একটু বাড়ানো হয় দেখা যাবে যে এটা স্কোয়ার পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ একটু বাড়াইলে এটার স্কোয়ার পরিমাণ বেড়ে যাবে। তো এই জন্য আমাদের আইডি ভার্সেস ভিজিএস কার্ভটা এত। তো তার অর্থ কি হচ্ছে যে গেটের কারেন্ট, গেটের ভোল্টেজটা যদি আমরা সামান্য চেঞ্জ করি তাহলে আইডির পরিমাণটা অনেক বেড়ে যায়, অনেক চেঞ্জ হয়ে যায়। ভিজিএসটা যদি এমন বাড়ানো হয় যে এটা ভিডিএস এর থেকে বড় হয়ে গেল তাইলে কিন্তু এটা লিনিয়ারে চলে যাবে। তো এই জন্য আমাদেরকে অপারেটিং কন্ডিশনটা ভিডিএসটাও এমনভাবে রাখতে হবে যে ভিজিএস বাড়ার সাথে সাথে আমার ভিডিএসটা যেন এমনভাবে বাড়ে যাতে এটা লিনিয়ারের মধ্যে না যায়। তো এইখানে দুইটা কার্ভ দেখানো হয়েছে, একটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু 1 আর একটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু 2। এখানে আমার দুইটা ট্রানজিস্টর আছে এনমস, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে M2 আর নিচেরটা হচ্ছে M1। তো এই সিরিজে ট্রানজিস্টরগুলো সিরিজে এই থাকলে কি ধরনের গেট হয় আমরা আলোচনা করছিলাম না, মনে আছে? এই যে এখানে না কি এটা কোথায় দেখেছেন আমার মনে, যারা
ফেবের ক্লাস নিচ্ছে, ফেব্রিকেশন ওখানে দেখানো হয়েছিল। যাই হোক, যদি সিরিজে অ্যানমোসগুলো যদি সিরিজে থাকে তাহলে এটা ন্যান গেট আকারে কাজ করে। আর যদি অ্যানমোসগুলো যদি পিমসগুলো যদি সিরিজে থাকে তাহলে নর গেট হিসেবে কাজ করে। তো একটা ন্যান গেটের বেলায় দুইটা ট্রানজিস্টর এরকম যদি স্ট্যাক করা হয় তাইলে এখানে আমাদের এই ভিটিটা এখানে যেহেতু আইডিটা হচ্ছে কি ভিজিএস এবং ভিটির উপর নির্ভর করতেছে। এই ভিটি ভ্যালুটা কার উপর ডিপেন্ডেন্ট? ভিটি ভ্যালুটা ডিপেন্ড করতেছে ভিবিএস এর উপরে, এই যে বিএসবির উপরে। বডির থেকে সোর্সের যে ভোল্টেজটা এটার উপরে নির্ভর করতেছে ভিটিটা। কোথায়? এখানে নিচে ভিটিটা এখানে বসানো হয়েছে, এই যে ভিটিটা এখানে বিএসবি। তো এখানকার এই নিচের M1 ট্রানজিস্টরটার বিএসবিটা হচ্ছে কত? 0, কারণ এটাকে সরাসরি আমার সোর্সের সাথে কানেক্টেড করা হয়ে গেছে। তো যার জন্য এর পটেনশিয়াল নাই। তো যার জন্য ভিটিটা একটা পার্টিকুলার ভিটি। কিন্তু দ্বিতীয় ট্রানজিস্টরের বেলায়, M2 ট্রানজিস্টরের বেলায় এটা কিন্তু সরাসরি এখানকার এস এর সাথে কানেক্টেড না। যে S2 যেটা ট্রানজিস্টর M2-র জন্য যে সোর্সটা S2-র সাথে বডিটা কানেক্টেড না। বডিটা কানেক্ট হচ্ছে গ্রাউন্ডের সাথে। আর এই গ্রাউন্ড থেকে S2-র একটা ভোল্টেজ আছে। গ্রাউন্ড থেকে S2-র ভোল্টেজটা হচ্ছে এই ট্রানজিস্টর M1 এর VDS এর সমান। তো এইখানে তাহলে যেহেতু একটু পটেনশিয়াল বেশি, এই জন্য ভিটির মানটা বেড়ে যাবে। এখানে যদি বিএসবির মানটা থাকে, এখানে পজিটিভ কিছু থাকে, তাহলে ভিটির মানটা বেড়ে যাবে, কারণ এইটা প্লাস এই জিনিসটা। তার মানে যদি আমার বডিটা সোর্সের সাথে লাগানো থাকে তাহলে যতটুকু ভিটি হবে একটা ট্রানজিস্টরের, সেম ট্রানজিস্টর সব দিক থেকে সমান, লেংথ, উইথ, প্রসেস সবকিছু একরকম। এরকম আরেকটা ট্রানজিস্টর যদি বডিটা সোর্সের সাথে লাগানো না থাকে এবং মাঝখানে কিছুটা পটেনশিয়াল থাকে, তাহলে এখানকার ভিটি মানে ভিটি অফ দ্য ট্রানজিস্টর 2 হায়ার দেন ভিটি অফ ট্রানজিস্টর 1। এই জন্য এখানে ভিটি 1 হচ্ছে এখানে, আর ভিটি 2 হচ্ছে এখানে। তার মানে এই ট্রানজিস্টরটা অন করতে আমার গেটে এখানে যতটুকু না কারেন্ট পটেনশিয়াল দিতে হবে, তার চেয়ে বেশি পটেনশিয়াল এখানে দিতে হবে। তো এই জন্য ভিটি M2 ট্রানজিস্টরটার ক্যারেক্টারিস্টিক কার্ভটা হবে ভিজিএস এর সাথে, যে একটা লম্বা সময় ধরে এটা অফ থাকবে মোর দেন দা ট্রানজিস্টর M1, তারপরে এটা গিয়ে প্যারাবোলিক আকারে এটা বিহেভ করবে। তো এই জন্য আমাদের যদি এখানে সিরিজে অনেকগুলা থাকে তাহলে আমাদের অপারেটিং কন্ডিশন শুরুর দিকে কাট অফ রিজিয়নটা বেড়ে যায়। এই জন্য বেশি স্ট্যাক করা, এই জন্য আমরা বেশি স্ট্যাক না করার চেষ্টা করব। তো এটা হচ্ছে বিজিএস এর সাথে আইডি রিলেশন। আর এখানে ফেলে এসছি, গত ক্লাসে আমরা আলোচনা করছি আইডিটা কি। আইডিটা এখানে দেখে এবার আমরা দেখতেছি যে আইডি ইকুয়ালস টু ভিজিএস লেস দেন 0 হলে আইডি হবে 0, কাট অফ রিজিয়ন। আর লিনিয়ারের বেলায় হবে আইডি ইকুয়ালস টু বিটা ইন্টু ভিজিএস মাইনাস ভিটি, এখানে ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার বাই 2 এরকম ছিল। দেখাই এখানে, এই যে এখানে ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার বাই 2 এটা ছিল। এটা এখানে আনি, এটা এখানে থাক। এখন আমরা এখানে কি করছি, এই জায়গায় আমরা একটা আলোচনা করছিলাম যে পিঞ্চ অফের কারণে আমার রিয়েল এলটা কমে যায়, এল ইফেক্টিভটা হয় এল এর চেয়ে ছোট হয়ে যায়। তো এল ইফেক্টের এল এর চেয়ে ছোট হওয়ার কারণে আমরা যে আইডি ক্যালকুলেট করছিলাম এই আইডিটা আসলে রিয়েল আইডির চেয়ে ছোট, তার মানে রিয়েল আইডিটা বড়।
তো আমাদের এই জন্য এখানে আমরা ওই জিনিসটা কনসিডার করতেছি যে রিয়েল আইডিটা আমরা ক্যালকুলেশনে দেখাইছি যে এত, আসলে এটা গ্রাজুয়ালি এভাবে বড় হতে থাকে। তো এই যে ইফেক্টটা চ্যানেল লেংথ পিঞ্চিং হওয়ার কারণে, এই যে ইফেক্টটা, এটাকে বলে চ্যানেল মডুলেশন, এবং এটাকে শো করা হয় ল্যামডার মাধ্যমে। তো আমরা এখন এই জিনিসটা নিয়ে আলোচনা করব, চ্যানেল লেংথ মডুলেশন। তো চ্যানেল লেংথ মডুলেশন করার জন্য কি করতে হবে, আমার এই ল্যামডাটাকে কনসিডার করতে হবে। আর ল্যামডাটা নির্ভর করে ভিডিএস এর সাথে। কেন? এখানে ভিডিএস যত বাড়তেছে, এটা গ্রাজুয়ালি বাড়তেছে, লিনিয়ারলি বাড়ে। তো এই জন্য ভিডিএসটা ল্যামডা টাইমস পরিমাণ বাড়তে থাকে। তো এখানে আমার কারেন্টটা যত ছিল, এখানে কারেন্টের মধ্যে যে ভিডিএস ছিল, এই ভিডিএস এর অংশটা আমরা বের করে নিয়ে এসেছি, একটা অংশ ভিডিএস এর একটা অংশ বের করে নিয়ে এসে এটার সাথে আমরা ভিডিএস এর দ্বারা যে ফ্যাক্টর হচ্ছে ল্যামডা ফ্যাক্টর, এই অংশটা ভিডিএস এর সাথে গুণ করে দিচ্ছি। গুণ করে দিয়ে আমাদের এই মডুলেশনের অংশটা আমরা এখানে পাচ্ছি, চ্যানেল লেংথ মডুলেশন। তো এটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন, আইডি ইকুয়ালস টু এটা উইথ ল্যামডা চ্যানেল লেংথ মডুলেশন। এটা আসছে পিঞ্চ অফের কারণে। অনুরূপভাবে স্যাচুরেশনেও তাই হচ্ছে, ভিজিএস অনুযায়ী ভিটি হোল স্কোয়ার, আর এখানে 1 প্লাস ল্যামডা ভিডিএস। এখানে আমাদের কি ছিল, ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার বাই 2 ছিল, তাই না? আর এখানে আমরা কি বলতেছি, ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার বাই 2 আছে, 1 প্লাস ল্যামডা ভিডিএস। 1 প্লাস ল্যামডা ভিডিএসটা আমরা এডিশনাল দিতেছি এই জন্য যে মডুলেশনটা যাতে এটার মধ্যে আসে। কিন্তু এখানে ইকুয়েশনটা ছিল কি, এখানে কোনো ভিডিএস ছিল না। এখানে ভিডিএসটা আমরা কিভাবে চিন্তা করতেছি, যে ভিজিএস মাইনাস ভিটি সমান ভিডিএস হইলেই তো আমার স্যাচুরেশনে চলে যাচ্ছে। তো এখানে ইনহেরেন্টলি বলা যায় যে ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস। তো ওইটা এখানে কনসিডার করে আমরা ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস টাইমস 1 প্লাস ল্যামডা ভিডিএস। আবার ওই ভিডিএসটাকে লিখে পেলাম কি, ভিজিএস মাইনাস ভিটি। সেই জন্য ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার হয়ে গেল, আর ওই ভিডিএস এর সাথে এটার গুণটা এখানে দেখানো হয়েছে। তো এডিশনালি ল্যামডা এই টার্মটা আসতেছে আমার পিঞ্চ অফের কারণে। এবং এখানে বডি ফ্যাক্টর, বিটাকে কি বলে, বডি ফ্যাক্টর বলে না, বডি ফ্যাক্টরের মধ্যেও যেহেতু এল বডি ফ্যাক্টরের সাথে কানেক্টেড, এই জন্য স্যাচুরেশনে গিয়ে বডি বিটা ইফেক্টিভও চেঞ্জ হয়ে যায়। বিটা ইফেক্টিভ আসলে গ্রেটার দেন বিটা। আমাদের যে বডি ফ্যাক্টর আমরা যেটা কনসিডার করি, আসলে রিয়েল বিটাটা হচ্ছে, ইফেক্টিভ বিটাটা হচ্ছে তার চেয়ে বড়। এই জন্য বিটা ইফেক্টিভ হচ্ছে বিটা ইন্টু 1 প্লাস ল্যামডা ভিডিএস। এখানে ভিডিএস কথাটা আসেনি। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল লেংথ মডুলেশন সহ। আর এই ল্যামডার ইকুয়েশনটা এইভাবে লেখা হয়। এটি কিভাবে আসছে আমরা এটা অ্যানালিসিস করতে যাব না, কিন্তু দেখা যাচ্ছে যে ল্যামডা হচ্ছে এল ইফেক্টিভ এবং ভিটিএস এর সাথে রিলেটেড, এবং এই জন্য ল্যামডার ভ্যালুটা হয় পার ভোল্ট। এই যে দেখো, ল্যামডার ভ্যালুটা লেখা হয় পার ভোল্ট হিসাবে। ওই জন্য এই যে এখানে ল্যামডা লিখছে কি 0.02 পার ভোল্ট থেকে 0.005 পার ভোল্ট। তো ল্যামডার মান ভোল্ট মানে ভিডিএস এর ভ্যালুর সাথে ল্যামডার মানটা চেঞ্জ হয়। তো আমরা মোটামুটি আইডির সব ধরনের ইফেক্ট গুলো আলোচনা করলাম, ভিজিএস এর সাথে, ভিডিএস এর সাথে, চ্যানেল লেংথ মডুলেশনের সাথে। এবার আমরা দেখব যে একটা ট্রানজিস্টরকে আমরা যখন অ্যানালাইসিস করতে যাব, যদি এটাকে আমরা আরএলসি সার্কিট হিসেবে রূপ দিতে পারি, ইকুইভ্যালেন্ট একটা আরএলসি সার্কিট, তাহলে আমাদের এই যে কারশফ ল, কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল, এই সমস্ত লগুলো আমরা ইউজ করতে পারবো। আমাদের সার্কিট অ্যানালাইসিসটা সহজ হয়ে যাবে। তো এই জন্য এখানে প্রথম আমি একটু আলোচনা করি যে চ্যানেলটার মধ্যে
এইখানে যে চ্যানেলটা আছে, এখানে চ্যানেলটার মধ্যে যে কারেন্ট ফ্লো করে, সবগুলা কারেন্ট শুধুমাত্র ড্রেন থেকে সোর্সে এইটুকু করার কথা, অন্যদিকে যাতে না যায়। আমাদের সাধ্যমতো আমাদের চেষ্টা করতে হবে যে অন্যদিকে যাতে না যায়। কিন্তু বাস্তবে কি হয়, কিছু দেখা যায় ইলেকট্রন, যেহেতু কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করতেছে, ইলেকট্রন গুলো এদিক থেকে এদিকে ফ্লো করতেছে। কিছু কারেন্ট ইলেকট্রন দেখা যায় যে গেটের ভিতরে ঢুকে গেছে, গিয়ে স্টাক হয়ে গেছে, ওগুলোকে বলা হয় হট ইলেকট্রন ইফেক্ট। কিছু ইলেকট্রন দেখা যায় এর থেকে বের হয়ে এদিকে চলে আসছে, বডির দিকে চলে আসছে। তো এই যে এটাকে বলা হয় লিকেজ কারেন্ট। এই সমস্ত জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য বাইরের থেকে এক্সটার্নালি আমরা কিছু অ্যাক্টিভিটিস করতে হবে, পটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, যাতে এগুলা কমানো যায়। এটাকে কমানোর জন্য আরো অনেক পদ্ধতি আছে। যেরকম যখন একে বানানো হয়, তখন যদি আমি এখানে একটা পুরোপুরি ইনসুলেশন দিয়ে দিই মাঝখানে, ইনসুলেশন দিয়ে দেওয়ার ফলে হবে কি, এই ইলেকট্রনগুলা এই ইনসুলেটর ভেদ করে আর এদিকে আসতে পারবে না। যেমন আজকাল যে সমস্ত টেকনোলজি ট্রানজিস্টর তৈরি করা হয়, এগুলোকে বলা হয় এসওআই, সিলিকন অন ইনসুলেশন। ইনসুলেশনের উপরে সিলিকনগুলা দিয়ে ওখানে ট্রানজিস্টরগুলো তৈরি করা হয়। ফলে ওই ইনসুলেশনের কারণে লিকেজ কারেন্ট কমে যায়। তাছাড়া এক্সটার্নালি আমরা বডি ভোল্টেজটাকে যদি আমরা রিভার্স বায়াস করে দিই, তাহলে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড আর হবে না, ইলেকট্রনগুলো রিপালস হয়ে যাবে, হয়ে তারপরে কারেন্টটা আর এদিকে আসতে পারবে না। তো এই সমস্ত চেষ্টা করে আমরা আইডিয়াল কন্ডিশন হিসেবে এখানে ধরতেছি বাল্ক টু ড্রেন। বাল্কের থেকে কিছু ইলেকট্রন যদি ড্রেনের মধ্যে যায়, ওই জিনিসটা যাতে না যেতে পারে, এই যে এখানকার কন্ডাক্টেন্স মানে কি, আই বাই ডি ভি, আই বাই ভি। তো ডেল্টা আই বিডি বাই ডেল্টা ভি বিডি। তো বডিটা হচ্ছে পি সাবস্ট্রেট আর ডিটা হচ্ছে এন, তাই না? মনে আছে? এই যে বডিটা হচ্ছে পি সাবস্ট্রেট আর হচ্ছে এন। এখন বিএস যদি ভোল্টেজটা, এই যে বিডি, বডির থেকে ডিতে ভোল্টেজটা যদি রিভার্স বায়াস হয়, তাহলে দেখা যাবে যে এই কারেন্টটাকে আমরা স্টপ করে দিতে পারছি। মানে এই বডির থেকে কোনো কারেন্ট, ইলেকট্রন যাতে এদিকে এর মধ্যে ফ্লো না করে। তো এটাকে করার জন্য আমাকে বডি উইথ রেসপেক্ট টু ড্রেন আমাদের নেগেটিভ করে রাখি। যদি এই যে এটা হচ্ছে পি আর এন, পি এর সাইডে নেগেটিভটা দিলাম আর ওইটা এন সাইডে পজিটিভটা দিলাম, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে গেল। তো এই কারেন্টটাকে আমরা বন্ধ করতে পারতেছি। তাহলে যে বাল্ব টু ড্রেন যে কন্ডাক্টেন্স, এই কন্ডাক্টেন্সটা আমাদের জিরো হয়ে যাবে রিভার্স বায়াস দেওয়ার কারণে। মনে হবে বাল্ব টু সোর্স বিবিএস, এটাকেও আমরা এটা রিভার্স বায়াস করার কারণে এটা বন্ধ করে দিতে পারি। তাহলে এখন আমাদের কি থাকতেছে, শুধু চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে। তো চ্যানেলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা কয়টা ভোল্টেজ দ্বারা প্রভাবিত? একটা হচ্ছে ভিজিএস দ্বারা, আর একটা হচ্ছে ভিবিএস দ্বারা, আর একটা হচ্ছে ভিডিএস দ্বারা। একটা হচ্ছে এই গেট ভোল্টেজটা, গেট টু সোর্স ভোল্টেজ, আর একটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর একটা হচ্ছে বডি টু সোর্স। এই তিনটা ভোল্টেজ দ্বারা। এই জন্য চ্যানেলের কন্ডাক্টেন্স তিন ধরনের। একটা হচ্ছে ভিজিএস এর কারণে, আর একটা হচ্ছে ভিবিএস এর কারণে, আর একটা ভিডিএস এর কারণে। তো এই তিনটা কন্ডাক্টেন্স মিলে টোটাল আমার চ্যানেলের কারেন্টটা ফ্লো করবে। তো এখন আমরা এই দুইটাতে আমরা নিউট্রাল করে ফেললাম রিভার্স বায়াস করে। এই কয়টাকে আমরা অ্যানালিসিস করব। তা আমাদের দুইটা পার্ট। তোমাদের কোশ্চেন আছে কোনো? জি স্যার। আচ্ছা, আসলে বাল্বটা কি জিনিস? কোনটা? যে বাল্ব। বাল্ক মানে হচ্ছে বডি, জি জি। পি সাবস্ট্রেটটা। এটা আমরা অনেক নাম বলি, সাবস্ট্রেট বলি, ওয়েফারের সিলিকন বলি, বাল্ক বলি, বডি বলি, সবগুলা একই নাম, একই জিনিস। বুঝতে পারছি স্যার। তো এখন আমার
এই কন্ডাক্টেন্স গুলো আমরা অ্যানালিসিস করব দুইটা আইডির জন্য যেহেতু দুইটা রূপ আছে, আইডির দুইটা রূপ, একটা আইডি তো এখানে 0 কাট অফের বেলায়, লিনিয়ার বেলায় আইডি হচ্ছে এটা, আর স্যাচুরেশনের জন্য আইডি এটা। আমরা এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে ইনক্লুডিং এটা সহ। তো এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা, প্রথমে এই কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব যে কন্ডাক্টেন্সগুলো কি হয়। তো এখানে তাই নিছি, এই যে এই কোয়েশ্চেনটা নিছি। এখন জিএম বের করার জন্য কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করবে বিজিএস এর সাথে। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি বিজিএস এর সাথে, তাহলে এটা আসতেছে এই ডিফারেন্সিয়েশন, বুঝো না? এটা এখানে ছিল হাফ, ছিল এই 2টা নিচে এদিকে চলে আসছে, আসার ফলে 2 আর হাফ কেটে গেছে, গিয়ে এখানে বিজিএস মাইনাস ভিটি হয়েছে, 1 প্লাস ল্যামডা বিজিএস থাকতেছে। এটা হচ্ছে আমার ভিজিএস এর সাথে ডিফারেন্সিয়াল করার পরে এটাকে আমরা লিখতে পারি এরকম, ভিজিএস মাইনাস ভিটি। যদি মনে করি যে ল্যামডা খুব ছোট মনে করার মানে হচ্ছে কি, এই অংশটা অলমোস্ট স্ট্রেইটই থাকে, ল্যামডা যত ছোট হবে তত এটা স্ট্রেইট থাকবে। তো ল্যামডার ইফেক্টটা যদি খুব কম হয়, তাহলে আমাদের এইটা ইকুয়েশনটা একটা লিনিয়ার হয়ে গেছে, যে জিএমটা ভিজিএস এর সাথে লিনিয়ার। এটাকে আবার আরেকটা রূপে করা যায়, এখানে আমার তাহলে আমি ভিজিএস কে কন্ট্রোল করে জিএমটাকে কন্ট্রোল করতে পারছি। এখন আবার অন্যভাবে দেখি, এই ইকুয়েশন থেকেই এখানে এরকম দেখাইছি, আর এখানে এটা আনছি স্কোয়ার রুট দিয়ে, এগুলোকে আবার স্কোয়ার করা হইল, স্কোয়ার করে এই ইকুয়েশনটা, যেটা নাকি আইডি ইকুয়েশনটা ছিল, এই আইডি ইকুয়েশনটাকে দাঁড় করানো হয়েছে। আইডি ইকুয়েশনটা দাঁড় করানোর কারণে এখানে একটা স্কোয়ার অতিরিক্ত আছে, এটা বাইরে আসছে, আর এখানে যেহেতু হাফ লাগছে এই জন্য হাফের জন্য এখানে 2 চলে আসছে, 2 এটা এই অংশ হচ্ছে আইডি, আর এখানে এটা আসছে। তো এটাকে এইভাবে, আর ল্যামডা যদি খুব কম হয় তাহলে এই অংশটা বাদ যাবে, গিয়ে এটা আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে জিএমটা আমরা আইডি দিয়েও কন্ট্রোল করতে পারছি। আমাদের ডিজায়ার্ড আইডি যদি বলা হয় যে না এত আইডি দিয়ে আমরা ট্রানজিস্টরটা রান করতে চাই, তখন আমরা এই কোয়েশনটা ইউজ করবো, তাইলে জিএমটা বের করতে পারবো। তো জিএমটার কয়েকটা রূপ, একটা হচ্ছে এই একটা রূপ ভিজিএস কন্ট্রোল, আর হচ্ছে আইডি কন্ট্রোল, আর একটা হচ্ছে এটা, এখান থেকেই আবার এখানে আসছি, ওইটা দিয়েছিলাম স্কোয়ার রুট, এখানে স্কোয়ার রুট না করে এটাকে স্কোয়ার করছি, আবার এইটাকে ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার ফলে এই অংশটা হচ্ছে আইডি, আর এখানে যেহেতু হাফ ছিল না এখানে 2 আসছে, 2 আইডি, আর নিচে ভিজিএস মাইনাস ভিটি, এখানে আইডি এবং ভিজিএস দুইটা মিলিয়েই জিএমটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো যখন নাকি আমাকে একটা ট্রানজিস্টর ডিজাইন করতে বলা হয়, তখন স্পেসিফিকেশন দেওয়া হয় যে আইডি এত হবে, ভিজিএস এত হবে। তো তখন আমরা করি কি, এই কোয়েশনটা শুরুতে ইউজ করি, এবং এই কোয়েশনটা শুরুতে ইউজ করে আমরা প্রসেসকে জিজ্ঞেস করি যে তোমরা ভিটি কত রাখবা, তো সেই হিসেবে আমরা এটাকে করে জিএমটা বের করি। আর এই জিএম এর সাথে এর রিলেশন অথবা এর রিলেশন দিয়ে আমরা ডব্লিউএলটা বের করে নিয়ে আসি। যেখানে ডব্লিউএল আছে এখানে কিন্তু ডব্লিউএল নাই, এখানে ডব্লিউএল নাই, এখানে অথবা এখানে দুইটাতেই ডব্লিউএল আছে। তো এই ডব্লিউএলটা আমরা এই কোয়েশন থেকে বের করে নিয়েছি। তো প্রথম জিএমটা বের করছি, ওরা আমাদেরকে যে স্পেসিফিকেশন দিয়েছে আইডি এবং জিএল ইয়া। তো ভিটি যদি বলা থাকে তাহলে আমরা ভিটিটা ইনক্লুড করে এখানে ডব্লিউএলটা ইউজ করবো, ভিটিটা ইনক্লুড করে ডব্লিউএলটা ক্যালকুলেট করবো। আর ভিটি যদি বলা না থাকে তাহলে আমরা এই আইডির সাথে ডব্লিউএল, তো মোট 3টা ইকুয়েশন জিএম এর, একটা ইকুয়েশন, 2টা ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। তো সাধারণত অঙ্কের মধ্যে যেটা নাকি শুরুর দিকে অঙ্ক দেওয়া থাকে সেটা থেকে এই ইনফরমেশনটা দেওয়া থাকে, এই ইনফরমেশনটা থেকে আমি জিএমটা বের করি, জিএম থেকে আমি আবার ব্যাক ক্যালকুলেশন করে ডব্লিউএলটা বের করি। তো এটা গেল জিএম, এটা কাদের জন্য, স্যাচুরেশন রিজিয়নের কারেন্টের জন্য। এবার স্যাচুরেশন রিজিয়নের জিএমবিএসটা দেখি, জিএমবিএসটা হচ্ছে বিবিএস এর সাথে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। বিবিএসকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে নিচে ভিটি লিখলাম, এটা লিখলাম, এটা সমান চিহ্ন, এটা মাইনাস না, এটা সমান চিহ্ন, এটা সমান আমরা লিখতে পারি
ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটি, এই যে এই ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটিটাই এখানে লেখা আছে। আর এটা ডেল্টা ভিটি বাই ডেল্টা বিবিএস থেকে আমরা যেহেতু বিবিএস থেকে এসবি করছি এই জন্য এটা মাইনাস হয়ে গেছে। তো আমার এখন এই দুইটা অংশ, এই অংশটা আর এই অংশটা বের করতে হবে। ভিটির সাথে এসবি রিলেশন আছে, যে ভিটির সাথে এসবি রিলেশন আছে। তো ডেল্টা ভিটি বাই ডেল্টা এসবি আমরা এখান থেকে বের করতে পারবো। এখান থেকে এই যে ডেল্টা ভিটি বাই ডেল্টা ভিএস, এটা হচ্ছে আমাদের এই অংশটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে। ডিফারেন্সিয়েশন করতে পারবেন না? আমাদের তো এইটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট বাদ যাবে, শুধু থাকবে মাঝখানের এটা। এই জন্য গামা আসছে, আর এটা যেহেতু হাফ, হাফটা সামনে আসছে, আর এটা হাফ মাইনাস ওয়ান হলে নিচে চলে যাবে এই। আর এইখানে এই অংশটা ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটি, ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটিটা হচ্ছে এই আইডিকে যদি আমি ভিজিএস এর সাথে ডিফারেন্সিয়েট করি, আমি যেই জিনিসটা পাবো, আইডিকে আমি ভিটির সাথে যদি ডিফারেন্সিয়েট করি সে একই জিনিস পাবো, কিন্তু নেগেটিভ হবে। এটা বুঝা গেছে? এই যে এখানে আমরা ভিজিএস এর সাথে ডিফারেন্সিয়েট করছি, আইডিকে ভিজিএস এর সাথে ডিফারেন্সিয়েট করে এটা পাইছি। আমি যদি এই জিনিসটাকেই ভিটির সাথে ডিফারেন্সিয়েট করি, যেহেতু এখানে নেগেটিভ আছে, আমি এই জিনিসটাই পাবো, সামনে একটা মাইনাস সাইন আসবে। তো এই জন্য বলা হচ্ছে কি ডেল্টা আইডি বাই ডেল্টা ভিজিএস সমান হচ্ছে ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটি, তার সামনে একটা নেগেটিভ সাইন। আর ডেল্টা আইডি বাই ডেল্টা ভিজিএস হচ্ছে জিএম, তার মানে ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটি হচ্ছে মাইনাস জিএম। তো এখন আমার এখানে এটার জন্য আসতেছে মাইনাস জিএম, এই অংশটার জন্য ডেল্টা আইডি বাই ডেল্টা ভিটি, এটার জন্য হচ্ছে মাইনাস জিএম। আর এই অংশটার জন্য হচ্ছে এটা এখানে বসানো হয়েছে, এটাও একটা মাইনাস আসছে। এটা এই মাইনাসটা আসতেছে এইখানকার মাইনাস থেকে, এই মাইনাসটার জন্য এই মাইনাসটা, আর এই মাইনাসটা হচ্ছে এই জিএম, এখানে মাইনাসটা, এই দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। তো পরে এটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, রিঅ্যারেঞ্জ করে এই যে পার্টটা, এই পার্টটা আসলে প্রসেসের বডির উপরে নির্ভর করে এবং বডি বায়াসের উপরে। তো এটাকে বলা হয় ইটা। এটা সাধারণত 0.1 থেকে 0.3 এরকম হয়। তাহলে জিএমবিএসটা আসলে কাইন্ড অফ জিএম, এটা জিএম এর একটা অংশ, জিএমবিএসটা হচ্ছে জিএম এর একটা অংশ। তাহলে ইটাকে বলা যায় কি, জিএমবিএস কে জিএম দ্বারা ভাগ করলে ইটা পাওয়া যায়, জিএমবিএস কে জিএম দ্বারা ভাগ করলে ইটা পাওয়া যায়। তো আমাদের অঙ্কের মধ্যে যদি ইটার ভ্যালু দেওয়া থাকে, আমরা জিএমটা বের করলাম, ডব্লিউএলও বের করলাম, তাহলে আমাদের যেহেতু ইটা জানা আছে, তাহলে আমরা জিএমবিএসটা বের করে দেবো। আর এবার হচ্ছে জিডিএস, এটা হচ্ছে ভিডিএস এর সাথে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইখানে তো ওই যে আমাদের ল্যামডার সাথে যে অংশটা ছিল, যে ল্যামডার সাথে যে অংশটা, এটাকে ভিডিএস এর সাথে যদি ডিফারেন্সিয়েট, এটা ভিডিএস এর সাথে ডিফারেন্সিয়েট করি, তাহলে শুধু ল্যামডা থাকবে। তো এই জন্য এটার এই পাশে ল্যামডা আছে। তো এখানে আবার এই অংশটাকে এই অংশ দিয়ে ভাগ করে উপরে এটাকে আইডি বানানো হয়েছে, তাহলে ল্যামডা আইডি ও 1 প্লাস ল্যামডা ভিডিএস। এখানে নিচে ভিডিএসটা আনা হয়েছে, এই জন্য উপরে ভিডিএসটা দিলে এই পুরাটা ইকুয়েশনটা আইডি হবে এই জন্য। তো এখানে আমার যদি ল্যামডা অনেক ছোট হয়, ল্যামডা যদি ছোট হয়, তাহলে আমার এই অংশটা বাদ যাবে, গেলে এটা ল্যামডা আইডি হয়ে যাবে। তাহলে জিডিএস সমান হবে ল্যামডা আইডি। জিডিএস কে অনেক সময় জি আউট অথবা 1/r আউট, আউটপুট রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে R0 ইকুয়ালস টু হবে 1/λ আইডি। তো ট্রানজিস্টরের এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ল্যামডার উপর নির্ভর করে এবং আইডির উপর নির্ভর করে। তো আমাকে যে যত আইডি দেওয়া হবে, ওই আইডির সাথে আমার ল্যামডা জানা থাকলে আমি আর আউটটা বের করে ফেলতে পারবো। এই এতক্ষণ যা করছি এগুলো হচ্ছে স্যাচুরেশনের জন্য। এবার নন স্যাচুরেশনের জন্য ধরি, বা ট্রায়াড রিজিয়নের জন্য ধরি, বা লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে এটা। লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা ইচ্ছে করলে এইরকমও লিখতে পারি,
এখানে এটাকে এখানে আমরা ল্যামডাকে ইগনোর করে আগের ইকুয়েশনটার মতো লিখছি। আর এই ভিডিএসটাকে যদি অনেক ছোট হয় তাহলে আমরা সরাসরি এইটুকু লিখতে পারি, বিটা ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস, সরাসরি লিনিয়ার। তো এখানে আমরা এখন দেখি জিএম সমান কি হবে, ডেল্টা আইডি ডিভাইড বাই ডেল্টা ভিজিএস। তো এটা হচ্ছে জিএম। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে আমার এই অংশটা এবং এই অংশটা যা আছে তাই থাকবে, এই অংশটা এবং এটা যা আছে তাই থাকবে। ভিতরের অংশটাকে আমার এখন ডিফারেন্সিয়েট করতে হবে, ভিতরের অংশটা ডিফারেন্সিয়েট ভিজিএসকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, তাহলে এটা থাকতেছে। তো এটা হচ্ছে বিটা আর ভিডিএস। যদি ল্যাম্পটা অনেক ছোট হয় তাহলে জিএম সমান বিটা ভিডিএস। জিএমবিএসটাকেও আমরা আবার পুনরায় আগের মতো ক্যালকুলেশন করলে শেষমেশ ওইটাই আসবে, জিএমবিএস সমান জিএম ইটা। এই যে জিএম ইটা আসছে, লিনিয়ারের বেলায় জিএম ইটা, স্যাচুরেশনের বেলায় জিএম ইটা। তো এটা কিভাবে করা হয়েছে এখানে এটা দেখানো হয়েছে আগেরটার মতোই, আগেরটার মতো করে এখানে দেখানো হয়েছে। আর জিডিএসটা হচ্ছে ভিন্ন, ল্যামডা আইডি বাই ভিডিএস। তো আমরা যদি কনসিডার করি যে ভিডিএস স্কোয়ার খুব ছোট, তাহলে এটা বাদ চলে যাবে। এটা বাদ দিয়ে বাকি অংশটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এই রিলেশনটা আসে। এটা দুইটা হবে, একটা হবে এটার জন্য আর একটা হবে এখানকারটার জন্য। তো এই দুইটা পার্টের যোগ বিয়োগ করে এটা এরকম আসে, এটা সমান হচ্ছে 1/r, এটা হচ্ছে r0। কিন্তু এই বেলায় আমরা এটাকে আর অন বলি। আর অন এই জন্য বলি, লিনিয়ারটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের পর থেকে, থ্রেশহোল্ড ভোল্টেজ যতক্ষণ থাকে ততক্ষণ তো কাট অফ, থ্রেশহোল্ড ভোল্টেজ না হওয়া পর্যন্ত ভিজিএস এর মান ততক্ষণ এটা কাট অফ, তারপরে এটা লিনিয়ারলি ইয়া হয়। তো এই জন্য এটা অন হওয়ার পর যে রেজিস্ট্যান্সটা, ট্রানজিস্টর অন হওয়ার পর যে রেজিস্ট্যান্সটা, এটা এই জন্য আমরা আর অন বলি। তো এখানে আমার কি হলো, কারেন্টের ইকুয়েশনের মধ্যে আমাদের এই দুইটা পার্ট আমরা বাদ দিতেছি, এই দুইটা পার্ট বাদ দিতেছি রিভার্স বায়াস হওয়ার কারণে। আমার এই তিনটা কন্ডাক্টেন্স আসতেছে, এই তিনটা কন্ডাক্টেন্স কারেন্টটাকে কন্ট্রোল করতেছে। তো টেইলর সিরিজে বলে যে এই সবগুলা ডিফারেন্সিয়াল ভ্যালুকে যদি অ্যাড করা হয় তাহলে আমরা টোটাল ভ্যালুটা পাবো। তো এখানে এইটাই দেখানো হচ্ছে যে আমি যদি ডেল্টা আইডির যে চেঞ্জটা বিভিন্ন ভোল্টেজের কারণে ভিডিএস এবং ভিবিএস, এই তিনটার, এই যে ভিবিএস আর ভিজিএস, এই তিনটার চেঞ্জের কারণে আইডির যে চেঞ্জটা হচ্ছে, টোটাল চেঞ্জটা, এটা টেইলর সিরিজের মাধ্যমে এইভাবে বের করা হয়। তার মানে ডেল্টা আইডি চেঞ্জ হলে আমার এই ভ্যালুগুলো লাগতেছে। এবং এটা দেখা যাচ্ছে কি, আমি অনেকটা কারশফ কারেন্ট লর মতো, এই কন্ডাক্টেন্স তার সাথে এটা প্যারালেলি, তার সাথে এটা প্যারালেলি, তাহলে আমার টোটাল কারেন্টটা পাবো। তো এখান থেকে আমরা সার্কিটটা ড্র করে ফেলতে পারি। সার্কিটের মধ্যে কি আসবে, একটা হচ্ছে জিএমবিএস, আর একটা হবে জিএম ভিবিএস, আর একটা হবে জিডিএস ভিবিএস অথবা ভিডিএস বাই r0। তো এইখানে ফাইনালি আমি দেখাই, ওটাতে আমরা যাব, এই যে এখানে জিএমভিএস, ওখানে দেখাই, আরেকটা পৃষ্ঠায় দেখাই, সুবিধা হবে। টেইলর সিরিজটা আমি এই যে টেইলর সিরিজটা দেখে আমরা এখানে রাখতেছি। টেইলর সিরিজের মধ্যে কি কি আছে, জিএম ভিজিএস, তারপরে r0 ভিডিএস, জিএমবিএস ভিবিএস, জিএমবি ভিবিএস, জিএম ভিজিএস, r0, আর হচ্ছে ভিডিএস, এই ভিডিএস r0 ভিডিএসটা এটা। তো এই তিনটাকে যোগ করে আমার টোটাল চেঞ্জটা পাওয়া যাচ্ছে।
তো এইটাকে আমরা যে এই সার্কিটটার দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকেই বলা হয় স্মল সিগন্যাল মডেল, লো ফ্রিকোয়েন্সি বলে। আর এখানে ভিবিএসটা, এটা ভিবিএসটা হচ্ছে সোর্স থেকে বডিতে যে ভোল্টেজটা, এটা ভিবিএস মানে বাল্ক বা বডি। আর এটা হচ্ছে গেট, গেটের থেকে সোর্সের যে ভোল্টেজটা হচ্ছে ভিজিএস। আর আমার এই জিএমবিএস, এই কারেন্ট আসতেছে, আইডিটা এখান থেকে আসতেছে, এদিক দিয়ে কারেন্ট আসে, এদিক দিয়ে নেমে যাবে। তো এখানে আসলে আমরা যখন নাকি ট্রানজিস্টরটাকে রিয়েলি সার্কিট আকারে রাখবো, তখন এরকম আসবে, এই যে ড্রেন থাকবে, এখানে গেট থাকবে, এদিকে সোর্স থাকবে, আর এখানে বডি থাকবে। এই যে গোল পয়েন্টটা, এটা হচ্ছে বডি, এখানে লেখা হয় নাই, এটা হচ্ছে সোর্স। এই বডিটা এখান থেকে এখানে একই জায়গা, এই জন্য এইটা বা এটা বাল্ব বা সোর্স, এই যে বডি। আর এটা ড্রেন, এটা সোর্স, এটা গেট। তো ট্রানজিস্টরের গেটের থেকে ড্রেইনে একটা ক্যাপাসিটর থাকে, আবার গেটের থেকে সোর্সে একটা ক্যাপাসিটর থাকে, আবার গেটের থেকে বডিতে একটা ক্যাপাসিটর থাকে, আবার বডি থেকে ড্রেইনে একটা ক্যাপাসিটর থাকে। আর ড্রেইন যে আমাদের ট্রানজিস্টরটা যে ওয়্যারের সাথে কানেক্টেড করা হয়েছে, কানেকশন করার সময় ওখানে একটা কন্ট্যাক্ট লাগাইতে হয়, এই কন্ট্যাক্টের রেজিস্ট্যান্স আরডি। ড্রেনের সাথে যে কন্ট্যাক্টের রেজিস্ট্যান্স এটা, আবার এদিকে সোর্সের সাথে যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের রেজিস্ট্যান্স এটা। তারপরে এদিক দিয়ে আরো দুইটা ক্যাপাসিটেন্স আছে, একটা হচ্ছে বডি থেকে সোর্স, আর এটা হচ্ছে বডি থেকে ড্রেন বলা হয়েছে। এটা হচ্ছে পুরা। আর এটা হচ্ছে আমাদের এই যে টেইলর সিরিজ থেকে যে আছে জিএম ভিজিএস আর জিএমবিএস ভিবিএস, এই দুটো কারেন্ট সোর্স হিসেবে এখানে থাকবে। আর জিডিএস, এই তিনটা প্যারালাল থাকবে, এটা এটা আর এটা। আর এখানে এই কন্ট্যাক্ট বডি টু ড্রেন, আর হচ্ছে বডি টু সোর্স, এই দুটোকে আমরা জিরো বানিয়ে দিচ্ছি আগে, বডি টু ড্রেন এবং বডি টু সোর্স, যার জন্য ওগুলা বাদ পড়ে যাবে। কিন্তু শুরুতে যদি আঁকি আমরা, সবগুলো একসাথে আসবে, যে বডি টু ড্রেন আর বডি টু সোর্স, এগুলো জিরো হবে। তো আমাদের এটা হচ্ছে আমাদের ফুল পিকচারটা। এটা ফুল পিকচারটা হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি কেন বলা হচ্ছে, যে এই ক্যাপাসিটেন্স, হাই ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটরগুলোর একটা ইফেক্ট থাকে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটরগুলোর কোনো ইফেক্ট থাকে না। ক্যাপাসিটরের মান যদি ফ্রিকোয়েন্সি কমে যায়, ক্যাপাসিটরের মানটা কাইন্ড অফ শর্ট হয়ে যায়। তো এখন এটাকে আমরা বলছি যে এই দুইটা জিরো, এখানে হচ্ছে যে জিবিএস জিডিএস এটা সমান জিরো, এগুলো জিরো করে দেওয়া হয়েছে। আর এই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সগুলোকেও আমরা ইগনোর করছি, করার ফলে এইগুলো সবগুলো জিরো করার ফলে সার্কিটটা আরেকটু ইজি হয়ে গেছে। এখন এখানে আমার জিএমবিএস আছে, আর জিরো আছে, জিএমবি আছে, আর ওই সোর্স ক্যাপাসিটেন্স, তারপরে ড্রেন ক্যাপাসিটি, সোর্স ভোল্টেজ আর সোর্স রেজিস্ট্যান্স আর ড্রেন রেজিস্ট্যান্স, এগুলো নাই। আর জিএম বডি টু সোর্স আর বডি টু ড্রেন কন্ডাক্টেন্সটাও নাই, এগুলো শুধু আছে। এইটাও হাই ফ্রিকোয়েন্সির জন্য। কারণ আমার ফ্রিকোয়েন্সি যদি লো হয়, তখন আমাদের এই ক্যাপাসিটেন্সগুলো বাদ চলে যাবে, যতগুলো ক্যাপাসিটেন্স আছে এখানে, এই ক্যাপাসিটেন্সগুলো বাদ। তো এই সব ক্যাপাসিটেন্সগুলো বাদ দিয়ে দিলে লো ফ্রিকোয়েন্সিতে আমাদের স্মল সিগন্যাল মডেলটা এটা দাঁড়ায়। টেইলর সিরিজ থেকে আমরা যেটা বের করছি এখানে সেটাই আসছে, এটা শুধু লো ফ্রিকোয়েন্সির জন্য। আর যদি এটার সাথে যদি বলা হয় না হাই ফ্রিকোয়েন্সিতে ইয়ে করো, যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স করতে বলা হয়, তখন আমাদেরকে এই জিনিসটা আনতে হবে, একটা দুইটা অথবা এই তিনটা ক্যাপাসিটেন্স আমার রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্মল সিগন্যাল মডেল। অনেক কঠিন মনে হচ্ছে নাকি তোমাদের কাছে? আছো তোমরা নাকি না নাই কেউ?
আছি স্যার। আচ্ছা, তোমরা যদি প্রথমবার তো একটু মনে হচ্ছে যেন খুব কঠিন, কিন্তু আসলে একবার দুইবার দেখো সিগন্যাল মডেল আমাদের আগে মনে হয় ছিল স্যার। হয়েছে আলোচনা। আচ্ছা, তাহলে তো তোমাদের মোটামুটি একটা ধারণা আছে। তাহলে আমাদের যতগুলা ট্রানজিস্টর হবে, ট্রানজিস্টর গুলোকে আমাদেরকে এই সার্কিটটা রিপ্লেস করব। আমার যদি স্ট্যাক করা দুইটা ট্রানজিস্টর থাকে, দুইটা ট্রানজিস্টর যদি দুইটা এরকম সার্কিট আসবে। তো সার্কিটটা মনে হয় বিদ্যুটে অনেক বড়, কিন্তু আসলে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে না, খুব সহজ, অ্যানালাইসিস করা খুব সহজ। তো এই জন্য আমাদের আরএলসি সার্কিটে কনভার্ট করার জন্য যে মডেল, এটাকে মডেল বলা হয়, এই মডেলটাকে এইভাবে তৈরি করা হয়। এবং আমরা যে স্পাইসে ট্রানজিস্টরের অ্যানালাইসিস করি, স্পাইসে অ্যানালাইসিস করার সময় এই সমস্ত ইনফরমেশনগুলা স্পাইস মডেলের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো স্পাইস মডেলের মধ্যে এইগুলা দিয়ে দেওয়া হয়, দিলে স্পাইস তখন এই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে কার্ভগুলাকে তৈরি করে। আর কিভাবে কার্ভগুলো তৈরি করে, সাধারণত দুইটা পদ্ধতিতে করে। একটা হচ্ছে যে সরাসরি ইকুয়েশনটা দিয়ে দেওয়া যায়, আর এই ইনফরমেশনগুলো আছে তখন সে ইকুয়েশনটাকে সলভ করে তারপর করে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা করতে গেলে অনেক সময় লাগে, কারণ কি ওই ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হয়। তোমার সরাসরি এরকম না যে একটা কার্ভ সলিউশন করে ফেলা যায়, কিন্তু এটা ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হয়। তো যার জন্য করতে হয় কি, অনেক সময় টেবুলার আকারে করা হয়। টেবিল করে দিয়ে দেওয়া থাকে যে এটা এতটুকু চেঞ্জ হলে বাকিগুলো এরকম চেঞ্জ হবে, এটা এতটুকু চেঞ্জ হলে অন্যগুলাতে ইফেক্ট এরকম হবে, এরকম একটা বিশাল টেবিল দেওয়া থাকে। তো স্পাইস করে কি ওই প্যারামিটারগুলো নিয়ে কোন টেবিলের কোন জায়গাটাতে গিয়ে সবচেয়ে বেশি ম্যাচ করে ওই জায়গাটার ইনফরমেশনটা বের করে কার্ভটা তৈরি করে হয়। তো এই স্পাইস মডেলিংয়ে যারা নাকি কাজ করে, যে তোমরা যদি মনে করো কোনো সময় ইন্টেল বা কোনো একটা কোম্পানিতে মডেলিংয়ের কাজ করবা, ট্রানজিস্টর মডেলিং, তখন তোমাদের এই জিনিসগুলো খুঁটিনাটি, যে একটা কন্ট্যাক্ট লাগাইলে রেজিস্ট্যান্সটা কত হবে, দুইটা কন্ট্যাক্ট লাগাইলে কীরকম হবে। আচ্ছা, দুইটা কন্ট্যাক্ট লাগাইলে দেখা যায় যে কার্ভটা অনেক সুন্দর হয়, ইউনিফর্ম হয়। তো তুমি তখন বলে দিবে যে এখন থেকে যারা ডিজাইন করবা, ডিজাইনের সময় ড্রেনের সাথে কমপক্ষে দুইটা কন্ট্যাক্ট লাগাইতে হবে, দুইটা কন্ট্যাক্ট না লাগাইলে আমাদের রেসপন্স ভালো হবে না। তো এই সমস্ত মডেলিংগুলো তোমরা করতে পারবা। এগুলো সাধারণত এই ফাইলের মধ্যে থাকে, ফাইলের মধ্যে এগুলো আস্তে আস্তে চেঞ্জ করে করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। ওই লাইনেও অনেক থিসিস রিসার্চ চলতে থাকে, কারণ ট্রানজিস্টরের মডেলিংটা যত একুরেট হবে, টোটাল রেসপন্সটা বাইরে, আউটপুটগুলা আমাদের সুন্দর হবে। তো জন্য এই সাইডেও তো আমাদের যে এলএনের বইটা আছে, এলএনের বইতে ট্রানজিস্টর মডেলের একটা স্যাম্পল দেওয়া আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও ওইটা দেখতে পারো। তো এইগুলো আমাদের মডেলিংটা। এইবার এখানে একটুখানি পিঞ্চ অফের এফেক্টটা নিয়ে আলোচনা। বিটা এফেক্ট গেছে বিটা 1 প্লাস ল্যামডা বিডিএসটা কীভাবে আসছে, এটা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সময় আছে না? তো এখানে আমার হচ্ছে কি পিঞ্চ অফের অ্যামাউন্টটা বলতেছি কি ডেল্টা এল, এর আগে আমি বলছি এটাকে ডেল্টা শর্ট। কোথায় যেন এখানে আমরা বলছি এটা, এখানে না তো, এই যে ওই গেল এটা, এই যে এখানে আমরা বলছি ডেল্টা শর্ট, না এল শর্ট, ডেল্টা শর্ট না এল শর্ট। এল শর্টটাই এখানে আমরা বলতেছি ডেল্টা এল। এই রিয়েল এলটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডাইমেনশনটা, সোর্স থেকে ড্রেনের দূরত্বটা, চ্যানেলের রিয়েল লেন্থটা। আর এটা হচ্ছে পিঞ্চ অফের কারণে, যার জন্য এল ইফেক্টিভটা হচ্ছে, এটা হচ্ছে রিয়েল চ্যানেলটা। এখন রিয়েল চ্যানেলটা এটা হচ্ছে রিয়েল চ্যানেল লেন্থ। তো এলটা ডিক্রিজ করে এল ইফেক্টিভ অলসো ডিক্রিজেস। তো এই লেন্থটা যখন নাকি ছোট হইতে থাকবে, তাহলে এল ইফেক্টিভটা ছোট হইতে থাকবে, দেখা যাবে যে ডেল্টা এল আর এল ইফেক্টিভের রেশিওটা বাড়তে থাকবে। তো এই জন্য স্মল চ্যানেল ইফেক্ট যেটা বলা হয়, স্মল চ্যানেলটা যখন নাকি ছোট হইতেছে, পিঞ্চ অফের ইনফ্লুয়েন্সটা দিন দিন বাড়তেছে, তো এটাকে বলে স্মল চ্যানেল ইফেক্ট। তো এই ডেল্টা এল বাই এল ইনক্রিজ করতে থাকে। এই জন্য এটাকে আগে যখন চ্যানেলগুলো বড় ছিল তখন এই জিনিসটাকে কেউ কেয়ার করতো না, কিন্তু এখন আমাদের কেয়ার করতে হয়। আর দিস রেশিও ইজ নোন এজ ল্যামডা ডিএস, hence lambda increases as L decreases। তার মানে ল্যামডাটা বাড়বে, এই এলটা কমতে থাকলে, এই যে শর্ট চ্যানেল ইফেক্ট যেটা,
এল এর পরিমাণ কমতে থাকলে ল্যামডার পরিমাণ বাড়তে থাকবে। এল ইফেক্টিভ সমান এটা 1/L ইফেক্টিভ সমান এটা আসছে। তো এইটাকে আমরা যদি এইভাবে লিখি 1/L রাখলাম, মানে এলটাকে কমন নিলে 1 মাইনাস ডেল্টা এল বাই এল, তা 1/Lটা এখানে রাখলো, আর এটা উপরে চলে গেল টু দি পাওয়ার -1। এটাকে সিরিজ আকারে ভাগাইলে এটা হয়। এখন এটাকে সিরিজের শেষের অংশগুলোকে বাদ দিয়ে দিলে এটা থাকে শুধু এটা। এবার এটাকে যদি আমি ডেল্টা এল বাই এলকে ল্যামডা ডিএস কনসিডার করি, তো এখন এটা আসছে। তো এল ইফেক্টিভের সাথে যেটা হয়, বিটা হচ্ছে এল ইফেক্টিভ প্রপোর্শনাল, আর এল এর প্রপোর্শনাল হচ্ছে বিটা। তো এই জন্য বিটা ইফেক্টিভ সমান বিটা 1 প্লাস ল্যামডা ডিএস। তো এই রিলেশনটাই এখানে কিভাবে আসলো এটা বের করতে বলা হয়েছে। তো লিনিয়ার রিজনে জিডিএস হচ্ছে এই রিলেশন আসছে, জিডিএস এল এর সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল লিনিয়ার রিজিয়নে, মানে ড্রেইন টু সোর্সের যে কন্ডাক্টেন্সটা এটা লিনিয়ারলি রিলেটেড, কিন্তু যখন নাকি এটা স্যাচুরেশনে চলে যায় তখন স্কোয়ারলি রিলেটেড, তখন স্কোয়ার হয়ে যায়, কারণ জিডিএস সমান ল্যামডা আইডি, আইডিটা হচ্ছে এল এর প্রপোর্শনাল, ল্যামডাটাও এল এর প্রপোর্শনাল, যার জন্য এল স্কোয়ার হয়ে যায়। তার মানে স্যাচুরেশনে যখন যায় তখন জিডিএসটা এল যত ছোট হচ্ছে জিডিএসটা তত বেশি গুণে বেড়ে যাচ্ছে, স্কোয়ার টাইমে বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের ভিএলএসআই বা ডিজিটাল সাইডে যতটা না এফেক্ট করে শর্ট চ্যানেলে, অ্যানালগ সাইডে শর্ট চ্যানেলে তার চেয়ে বেশি এফেক্ট করে, কারণ অ্যানালগগুলো আমরা সাধারণত স্যাচুরেশন রিজিয়নে ইউজ করি, আর ডিজিটালগুলো সাধারণত লিনিয়ার রিজনে করে। এই জন্য শর্ট চ্যানেল ইফেক্টটা ডিজিটালে যত ডাটা, শর্ট চ্যানেল ইফেক্টের অ্যানালগে তার চেয়ে অনেক বেশি, স্কোয়ার টাইম বেশি। তো এই সমস্ত কোশ্চেন যদি আসে তোমরা এইভাবে, যদি এখানে একটুখানি লেখা তোমরা এটা যদি বুঝো তাহলে উত্তরটা দিয়ে দিতে পারবা। তো আজকে আমাদের এই পর্যন্তই শেষ, যা কিছু এখানে ছিল সব মোটামুটি ঘাটাঘাটি করে করাইছে। আর এই ক্যাপাসিটরগুলা এগুলো কোত্থেকে কিভাবে আসে এটা নিয়ে একটুখানি যদি সময় দাও বলে দিতে পারি, শুরুর দিকে হবে। আমি যে এগুলা দ্রুত পেজগুলা ইয়ে করি, তোমাদের সামনে কি এগুলা ঝাপসা আছে না পরিষ্কার দেখতে পাও? স্যার দেখতে পাই স্যার। আচ্ছা, এই যে এইখানে আমার এই যে গেটটা আছে না, গেটটা দেখা যায় যে আমার ঠিক এই ট্রেনটা যেখানে শেষ হয়েছে, মানে সোর্সটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে গেটটা থাকা উচিত। কিন্তু আমরা যখন ডিজাইন করি আর ফেব্রিকেট করি তখন দেখা যায় যে এটা সম্ভব হয় না, এটা কিছুটা উপরে চলে আসছে। ফলে গেটের অক্সাইডটা এদিক দিয়ে সোর্সের উপরে আর এদিক দিয়ে ড্রেইনের উপরে কিছুটা চলে আসে। তো এই গেটের সাথে ড্রেইনের একটা ক্যাপাসিটেন্স হয়, আবার এই গেটের সাথে এর একটা ক্যাপাসিটেন্স হয়, আর গেটের সাথে তো বডির ক্যাপাসিটেন্স আছেই, আবার এই সোর্সের সাথে বডিরও একটা ক্যাপাসিটেন্স হয়, ড্রেনের সাথে সোর্সেরও একটা ক্যাপাসিটেন্স হয়। এই ক্যাপাসিটেন্সগুলো সবগুলো এগুলো যেহেতু আমাদের প্লেট, এক একটা প্লেট, এটা হচ্ছে বডি প্লেটটা, বডি প্লেটের মধ্যে এটা একটা প্লেট বসানো আছে, এটা আরেকটা প্লেট বসানো আছে, গেটটা আরেকটা প্লেট বসানো আছে। তো যার জন্য এই সমস্ত প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স তৈরি হয়ে যায়। তো ওই যে ওখানে যে আমরা আঁকছি, একটা হচ্ছে যে ড্রেন, গেট টু সোর্স, গেট টু ড্রেন, গেট টু বডি, তারপরে আবার সোর্স টু বডি, তারপরে ড্রেন টু বডি, এরকমভাবে ইয়েগুলা ক্যাপাসিটরগুলো, বিভিন্ন ক্যাপাসিটরগুলো আসে। এবং এটা এই কারণেই যে এটা জাস্ট প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলেই এই জিনিসগুলো আসে। আর যখন নাকি আমরা হাই ফ্রিকোয়েন্সিতে এই ট্রানজিস্টরগুলো চালাই তখন এই ক্যাপাসিটরগুলো আমাদের সিরিয়াস হয়ে যায়। তো এই জন্য হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টরগুলোকে যখন ডিজাইন করা হয় ফেব্রিকেশনটা খুব সিরিয়াস কনসিডারেশনের মধ্যে ক্যাপাসিটেন্সগুলো কমায় করা হয়, যাতে ক্যাপাসিটেন্সগুলো যত কমানো যায় তত, অথবা কি করা হয় যে তার পাশাপাশি কোথাও ইন্ডাকটেন্স অ্যাড করে দেওয়া হয়, তাহলে ক্যাপাসিটর আর ইন্ডাকটেন্স পরস্পরকে ব্যালেন্স করে ফেলবে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স স্টাডি, ওইগুলো আমরা ইয়ে করবো না। আর যেহেতু আমরা ক্যাপাসিটেন্স একদম দূর করতে পারি না, এই জন্য
ফ্রিকোয়েন্সি রেসপন্সটাও দেখতে হয়, বলে দিতে হয় যে এই ট্রানজিস্টরটা এতটুকু ফ্রিকোয়েন্সি পর্যন্ত তুমি চালাইতে পারবা, সেম রেসপন্স পাবা। এর চেয়ে বেশি যদি ইয়ে দাও, ফ্রিকোয়েন্সি ইউজ করো, তাইলে তুমি এই ট্রানজিস্টরটা ইউজ না করাই ভালো। এরকম ভাবে বলে দেওয়া হয় আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি পড়াশোনা। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তো যদিও কোনো কোশ্চেন না থাকে, আমি তাহলে আজকে এখানেই শেষ করে